কোচবিহারের রাসমেলা ময়দানে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বক্তৃতা করছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমার কথা আর ওনার কথায় মিল এসে গেল। না, দুজনকার মধ্যে আমি কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু আমি বারবার বলেছিলাম এবার ভোট অন্যরকম হবে। অনেকে বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন, তার কারণ হচ্ছে তারা এখনো বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করা কঠিন। কিন্তু কাল প্রধানমন্ত্রী বলেছেন এবার নিরপেক্ষ ভোট হবে, এবার শান্তির ভোট হবে। তার কারণ উনি যেভাবে ইলেকশন কমিশনের ওপরে ভরসা দেখিয়েছেন, এবং দেখানো উচিত, আমিও সেটা মনে করি, যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে ভরসা দেখানো উচিত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে প্রকাশ্যে বড় কোনো অন্যায় করছে, যেমনটা আমাদের রাজ্যের সরকার। আমি এই ভোটের মাঝখানে দুটো বিষয় ঘটে চলেছে, তার দিকে আপনাদের আজকে নজর দেওয়াবো। একটা বিষয়ে এত আলোচনা, এত ভোট, এত কিছু হচ্ছে, তার মধ্যে কোথায় যেন আমরা ভুলে যাচ্ছি কৃষকদের কথা। একের পর এক জেলায় আলু চাষিরা আত্মহত্যা করলেন, সে বিষয়টা বলবো, কিন্তু তার মধ্যে আরও একটা বড় ঘটনা। আজ মালদহে যে ঘটনা ঘটেছে তার জন্য গোটা দেশ নিন্দা করছে, কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বিপদের দিনে তারই ভাইপো, প্রাণের ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত চুপ, নিজের মতো টুকটাক প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই বিষয়ে তার মতামত নেই। পিসিমণির এরকম বিপদের সময় তার পালিয়ে পালিয়ে থাকার নজির এই রাজ্যে আগেও ছিল, আমি মনে করাবো আপনাদের। আরে এবারেও তিনি সেটা করছেন, কিন্তু কেন করছেন? আলু চাষিদের মৃত্যু এবং ভাইপো বাবু কেন চুপ? এ নিয়ে প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে এখন জানুন। এই রাজ্যে আলু চাষিরা কিভাবে মারা যাচ্ছেন, কেন মারা যাচ্ছেন, আর একই সঙ্গে জানুন পিসিমণির এমন বিপদের সময় ভাইপো বাবু কেন এমন লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর খুব বিখ্যাত জায়গা। রাজনৈতিক উত্তেজনার কারণে একসময় প্রতিদিন খবরের কাগজের শিরোনাম হতো কেশপুর, ইদানিং কমে গেছে, এটা ভালো। কিন্তু এই কেশপুরের অভিজিৎ নন্দী 1,70,000 টাকা দেনা হয়ে গিয়েছে বলে তিনি আত্মঘাতী হয়েছেন। জীবনের চরম যে সিদ্ধান্ত সেটা নিয়ে ফেলেছেন এই কৃষক, এই আলু চাষি, কারণ তার বিপুল লোকসান হয়েছে। আমাদের রাজ্য সরকারের ভুল নীতির জন্য তার আলু মাঠে পচে গিয়েছে। শুধু অভিজিৎ নন্দী একা নন, আমার হাতে তালিকাটা রয়েছে, আমার হাতে তালিকা রয়েছে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের রাখাল আড়ি, হুগলির সহদেব নন্দী, কালনার শৈলেন ঘোষ, অভিজিৎ নন্দীর কথা আগেই বলেছি, উজ্জ্বল মল্লিক হুগলির, পূর্ব বর্ধমানের মেমারির সুশান্ত ঘোষ, নিতাই মল্লিক তারকেশ্বরের, বিমল সামন্ত দাসপুর পশ্চিম মেদিনীপুরের, হরিপদ বাগ চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর, বিপতি রাজবংশী মালদা, বাপন সুর হুগলি, সুনীল রায় জলপাইগুড়ি, বুলবুল মণ্ডল পূর্ব বর্ধমান। এরা শুধু মার্চ মাসে এরা আত্মঘাতী হয়েছেন, কারণ তাদের মাঠের আলু মাঠেই পড়ে রয়েছে। আমরা অনেকেই তো চাষবাসের খোঁজ রাখি না, আমিও সেভাবে রাখি না। তো আমি এই মৃত্যুর কারণটা কেন এটা যাচাই করার জন্য কৃষিকাজের সঙ্গে যুক্ত আমার যেসব বন্ধু বান্ধব রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে যা জানলাম, এক একজন আলু চাষিকে 25 থেকে 30,000 টাকা বিনিয়োগ করতে হয় 1 বিঘা জমিতে চাষ করার জন্য। কিন্তু তারপর তো তাদের লাভ পেতে হবে, তার জন্যই তো পরিশ্রম। অন্তত বিনিয়োগের টাকা তো তুলতেই হবে। মাঠের ধান আলু এইটুকু দিয়ে নয় সংসার চলে যাবে, কিন্তু বিনিয়োগের টাকাটা তুলতে হবে। অনেকেই এই বিনিয়োগটা ব্যাংক বা খোলা বাজার থেকে, অন্যের থেকে, মহাজনদের থেকে টাকা ধার নিয়ে আমাদের রাজ্যে তারা বিনিয়োগ করেন। জানা যাচ্ছে রাজ্য সরকার যে 15 টাকা কেজি দরে আলু কিনে নেবে বলেছিল সেটা কেনেনি। এই প্রতিশ্রুতি একেবারে
ফলে 11 মেট্রিক টন আলু পশ্চিমবঙ্গের এই জেলাগুলো, হুগলি, মেদিনীপুর মূলত, এছাড়াও মালদা, জলপাইগুড়ি, উত্তরবঙ্গে, পূর্ব বর্ধমান, এখানে যে চাষ হয়, আলু চাষটা একটাখানে বড় কৃষিজ উৎপাদন, সেটা মার খেয়েছে এবং 11 লক্ষ মেট্রিক টন আলু মাঠে নষ্ট হয়েছে। অথচ আমাদের রাজ্যে কিন্তু পিএম কিষাণ যে স্কিম রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেটা বহু চাষি পান না। তার কারণ তাদের কাগজপত্র ঠিক করে দেয়নি রাজ্য সরকার। প্রথমে তো এই প্রকল্পটাকে মানাই হয়নি, রাজ্যে কার্যকর করতে দেওয়া হয়নি। পরে দেওয়া হলেও বহু কৃষক এখনো পর্যন্ত শুধু রাজ্য সরকারের অবহেলার জন্য টাকাটা পান না। কারণ জেলা অনুযায়ী জেলা শাসকরা দেবেন রিপোর্ট, তার উপরে ভিত্তি করে নবান্ন কৃষকদের তালিকা পাঠাবে কেন্দ্রে, এটাই নিয়ম। এটা আমার জানা ছিল না। আমি কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং এই সংক্রান্ত গবেষণা করেন এমন বন্ধু বান্ধবদের সাথে কথা বলে জেনেছি। আমাদের রাজ্যেও কিন্তু একটা কৃষক বন্ধু স্কিম আছে, কিন্তু আপনারা জানেন এই রাজ্যের যে কোনো স্কিম মানে যার আছে ভুড়ি ভুড়ি তাকেই আরো দাও। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। গরিব চাষিরা কিছু পায় না এই রাজ্যে, আর তারই ফল এতগুলো মৃত্যু এই ভোটের মুখে কেউ বুঝতেও পারছে না। একটা সময় পশ্চিমবঙ্গ কি ঠিক করলো? পশ্চিমবঙ্গ বলবো না, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক কি ঠিক করলেন? না, আমরা ওই বিজেপি শাসিত ওড়িশাকে আর আলু দেবো না, আমরা আসামকে আলু দেবো না, এমনকি ঝাড়খণ্ডকেও আলু দেওয়া বন্ধ করে দিল রাজ্য সরকার। খুব অসুবিধা হয়েছিল ওড়িশা সরকার, ঝাড়খণ্ড সরকার, আসাম সরকারের খুব অসুবিধা হয়েছিল, কারণ পশ্চিমবঙ্গ থেকেই যে আলু যেত তার উপরে নির্ভর করে এই রাজ্যগুলো চলে। কিন্তু কোনো জায়গা তো শূন্য থাকতে পারে না। আমরা জানি বিজ্ঞানের নিয়ম মেনে কোনো জায়গা শূন্য হলেই অন্য জায়গা থেকে হাওয়া এসে সেই জায়গাটা শূন্যস্থান পূরণ করে। ঠিক তেমনভাবে বাজারও শূন্য থাকতে পারে না। এই যে পশ্চিমবঙ্গের আলুর বাজার ছিল বিভিন্ন রাজ্যে, সেই আলুর বাজারটা ধরে নিল উত্তরপ্রদেশ। এখন আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা আর পশ্চিমবঙ্গের আলুর দিকে ফিরেও তাকায় না। তারা অনেক কম দামে উত্তরপ্রদেশ থেকে আলু নিয়ে আসে। হয়তো গুণমানে আমাদের আলু অনেক ভালো, কিন্তু না পাঠালে কি হবে? খেতে তো হবে, কিনতে তো হবে। এমনিতেই আমাদের রাজ্যে যেহেতু রাজ্য সরকার আলু নেয় না, যে মূল্যে কেনার কথা সেটা কেনে না, তার জন্য আমরা দেখি মাঝে মাঝে দাম বেড়ে যায়। সেটা কিন্তু এই যারা মাঝখানে থাকে কৃষক এবং বিক্রেতা, তারাই মুনাফাটা পায়, চাষিরা পায় না। 80 টাকা থেকে 200 টাকা দরে, মানে কুইন্টাল প্রতি আলুর দরে এত কম দামে আলু বিক্রি করতে হয়েছে। কিন্তু শুধু পশ্চিমবঙ্গের চাহিদা মেটানোর পরেও বাংলা অনেক বেশি আলু উৎপাদন করে, সেটা নষ্ট হয়েছে। অথচ আমাদের রাজ্যে তো খুব ভালো কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই। আমাদের রাজ্যে কোল্ড স্টোরেজ আছে, কিন্তু সেখানেও না প্রচুর খরচ, প্রচুর। এ রাজ্যে 93টা কোল্ড স্টোরেজ আছে, কিন্তু সেখানে আলু রাখার জন্য যে খরচ সেটা অত্যন্ত বেশি। আমি সেই হিসাবটাও পেয়েছি কত টাকা লাগে আর আলু কোল্ড স্টোরেজে রাখার জন্য। প্রতি কুইন্টাল আলু রাখার জন্য কৃষককে দিতে হয় 208 টাকা। এইসব দেওয়ার পর আর কি থাকে? তাই কোচবিহারের মাঠে যখন নরেন্দ্র মোদী এই আলু চাষিদের কথা বলছিলেন, তখন আমার একবার মনে হলো যে যাক, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখেননি ঠিকই, কিন্তু বহিরাগত নরেন্দ্র মোদী এই রাজ্যে এসে অন্তত বলে গেলেন আলু চাষিদের কথা। শুনুন কি বলেছেন প্রধানমন্ত্রী। आज कुछ बिहार के किसानों के साथ भी बहुत बड़ा अन्याय हो रहा है। हमारे किसान भाई बहन कठोर परिश्रम करते हैं, पसीना बहाते हैं, लेकिन किसानों को फसल की सही कीमत नहीं मिलती। यहां पर कुछ बिहार के आलू के किसान भी आए हैं। मैं आपकी तकलीफ समझता हूं। आप मेहनत करके यहां आलू का रिकॉर्ड उत्पादन करते हैं,
लेकिन जब फसल बेचने का समय आता है तो उसे औने पौने दामों पर बेचना पड़ता है, क्योंकि टीएमसी सरकार ने आपकी कोई चिंता नहीं की। यहां कोल्ड स्टोरेज की भारी कमी है। आलू चिप्स बनाने जैसा कोई उद्योग नहीं जो बड़ी मात्रा में आलू खरीद ले, इसलिए फसल सड़ने लगती है, किसानों को नुकसान होता है। भाइयों बहनों, किसानों के लिए बेहतर जीवन और बेहतर अवसरों का काम केवल बीजेपी ही कर सकती है। শুনলেন। এবার আমি দ্বিতীয় পর্বে যাব, যেটা আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জ্বলন্ত ইস্যু এবং যেটা তৃণমূলকে এই নির্বাচনে কমপক্ষে মালদহ জেলায় ছাড়খাড় করে দিতে চলেছে। আপনারা তো সবাই জানেন কালিয়াচকে কি ঘটলো। চুপ থাকেননি আমাদের প্রধানমন্ত্রী, চুপ থাকেননি। তিনি জোর গলায় বলে দিয়েছেন, আমি বলছি উনি বলে দিয়েছেন এই যে ঘটনা সেটা রাজ্য সরকারের মদত পুষ্ট একটা মহা জঙ্গল রাজের নমুনা, যেটা একসময় বিহারে দেখা যেত সেটা বাংলায়। কি বললেন প্রধানমন্ত্রী একবার শুনুন। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। শুনলেন তো প্রধানমন্ত্রী কিভাবে সরব হয়েছেন। কিন্তু আপনারা দেখুন এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ভাইপো বাবুর মুখে কোনো কথা নেই। মালদহ বলে একটা জেলা আছে, কালিয়াচক বলে একটা জায়গা আছে, সেখানে তৃণমূলের উদ্যোগে, কারণ আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক তো বলেছিলেন 1 সেকেন্ডে ওরা ঘেরাও করে 12টা বাজিয়ে দিতে পারে, 13টা বাজিয়ে দিতে পারে, আর সেটাই তো হয়েছে। বিচার বিভাগীয় আধিকারিকদের প্রাণ হাতে করে চলে যেতে হয়েছে। মহিলা আধিকারিক চিৎকার করে বলছেন কলকাতা হাইকোর্ট আমার সন্তানদের খেয়াল রেখো, আমি হয়তো ফিরবো না আর প্রাণ নিয়ে। কিন্তু ভাইপো বাবু চুপ। কেন চুপ? এটা কিন্তু প্রথম নয়। যতবার পিসিমণি বড় বড় বিপদে পড়েন ভাইপো বাবু চুপ থাকেন। তৃণমূলের ভেতরে এই আলোচনা চলছে যে ভাইপো বাবু পিসিমণির পাশে দাঁড়ান না, আর এবার বিশেষ করে ভাইপো বাবু নাকি এটাও চাইছেন তৃণমূল ফিরুক, কিন্তু ভবানীপুরে পিসি হেরে যান, তাহলে তিনি দলটাকে পুরোপুরি হাতে পাবেন। এখনই তিনি ছায়ার মতো একটা মুখ্যমন্ত্রী ভাব নিয়ে কথা বলেন, এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, কিন্তু তিনি তো সাংসদ মাত্র, তিনি সরকারের কেউ নন। হ্যাঁ, তিনি আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনাদের মনে আছে আরজিকর কাণ্ডের কথা? সেই সময় তুল কালাম, পিসির গদি টলমল, ভাইপো ছিলেন চুপ। শুধুমাত্র রাত দখলের প্রথম দিনে যখন তৃণমূল পোষিত গুন্ডারা, এটাই অভিযোগ যে তারা আরজি করে গিয়ে ভাঙচুর চালালো, তখন মেঘের আড়াল থেকে তিনি সমাজ মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন, আমি চাই কলকাতার পুলিশ কমিশনার গিয়ে ব্যবস্থাটার নিয়ন্ত্রণ করুন, দোষীদের গ্রেফতার করুন। এরপরে আপনারা মনে করুন
যখন আইপ্যাকের কর্তার বাড়িতে এবং আইপ্যাকের অফিসে যখন পিসিমণি ডাকাতি করতে গেলেন, ইডির ভাষায় ডাকাতি, তার মামলা এখনো সুপ্রিম কোর্টে। পিসি এত কিছু করে এলেন, কিন্তু ভাইপোরই তো লোক আইপ্যাক। অনেকে বলেন আসলে প্রশান্ত কিশোর ছেড়ে চলে যাওয়ার সময় পুরোটাই ভাইপো বাবুকে দিয়ে গেছেন। নামে আছেন প্রতীক জৈনরা। ভাইপো বাবু কোনো কথা বলেননি ওই ফাইল চুরি নিয়ে, একবারও বলেননি আইপ্যাকের দপ্তর থেকে কেন সরকারি ফাইল পাওয়া যাচ্ছে নিয়ে কোনো উত্তর দেননি। শুধু একটিবার একটা জায়গায় বলেছিলেন ভোট আসছে তাই জন্য এসব করা হচ্ছে। সেটা তো স্বাভাবিক অভিযোগ, আমারও মনে হয়। ভোট এলেই তো হবে, এটাই তো হয়ে এসছে ভারতীয় রাজনীতিতে। আর ভোট বলে কোনো অন্যায় ছাড় পাবে এর তো কোনো মানে নেই। এই ভোট বলেই এখন রাজ্যে চতুর্দিকে যে তল্লাশি চলছে তাতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, অবৈধ নেশার জিনিসপত্র উদ্ধার হচ্ছে এই সময়, ভোট বলেই তো হচ্ছে। আমি আপনাদের দুটো উদাহরণ দিলাম, তৃতীয় উদাহরণ কালিয়াচক। আমি আবার বলছি, মালদা বলে একটি জেলা আছে, সেখানে কালিয়াচক আছে, সেখানে তৃণমূল এত বড় বিপ্লব করে ফেললো। তারপরে নির্বাচন কমিশনের উদ্যোগে যখন ওই পান্ডাকে গ্রেপ্তার করা হলো, তখন দিদিমণি বললেন আমার হাতে কিছু নেই, কিন্তু সিআইডি আমার হাতে আছে, আমার সিআইডি গ্রেপ্তার করেছে, বেশ করেছে, তোমরা তো এবার ভোটটাও দিতে পারবে না দাঙ্গা করতে গিয়ে। দাঙ্গা শব্দটা প্রথম পিসিমণি ব্যবহার করলেন, কিন্তু ভাইপো বাবু চুপ কেন? এই প্রশ্ন তৃণমূলের ভেতরেও। আপনারা উত্তর খুঁজুন আর ভাবুন ভাইপো বাবু কেন পিসির বিপদ হলেই একটু দূরে দূরে থাকতে ভালোবাসেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠিয়ে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।